স্বপ্ন মানুষকে মুক্ত আকাশে প্রজাপতির মতো ডানা মেলে উঠতে শেখায়, আর আশা মানুষকে বাঁচতে শেখায়। তাই জীবন চলার পথে কখনো এই দুটি জিনিস ছেড়ো না। পৃথিবীতে এমনি এমনি কোনো জিনিস ধরা দেয় না, তোমাকে লড়াই আর সংগ্রাম করে সেটা জিতে নিতে হবে। ভেঙে গেলে নিজেকে আবার নতুন রূপে স্থাপন করো, কিন্তু শেষ হয়ে যেও না একেবারে। আমরা স্বপ্নপ্রিয় মানুষ, স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখাতে ভালোবাসি। জীবনে যাই হয়ে যাক, কখনো আশা ছাড়া যাবে না। তো এই যে সকাল সকাল চলে আসলাম আলু খেতে, আর এই যে দেখো আমাদের আলুগুলো প্রায় উঠানো হয়ে গেছে। এটা নিচের জমি, এইখান থেকে আলু উঠিয়ে ফেলছি, ধান লাগাবো, সেজন্য আর বেশি দিন রাখতে পারছি না। আর জানি না আলুর দাম হবে কিনা, মূলত আলুটা এই কারণে লাগানো ছিল, আলুটা বিক্রি করতে পারিনি, তো সেই কারণে আবার জমিতে লাগানো ছিল। তো মাশাল্লাহ মানে মোটামুটি ভালোই হয়েছে। দাম পাবো কিনা জানি না, তো এবার আর রাখা যাবে না, বিক্রি করে দিতেই হবে। তো এই যে আমার রান্নাঘরের ভিতরে রাখা হচ্ছে, ভাবছি এইগুলো কয়েকদিন রাখবো, রাখার পরে দাম উঠে কিনা দেখবো, যদি না হয় তাহলে সেটা বিক্রি করে ফেলবো। এজন্য নিরাপদ জায়গায় রাখছি, যেন বৃষ্টি হলে ঝড় বৃষ্টিতে ভিজে না যায়, কারণ কাঁচা তরকারিতে পানি পেলেই সেটা পচতে দিতেই হবে। তো এই যে আলুগুলো কিন্তু এরকম টকটকে লাল হয়েছে সব, আর বেশ মাঝামাঝি সাইজের হয়েছে, মানে মাঝারি আর কি, খুব বড় হয়নি। তো এখন আমি চলে গেলাম পেঁপে গাছে একটা পেঁপে নেওয়ার জন্য, দুপুরে রান্না করব সেই কারণে। আর যিনি আলু তুলছিল ওনাকে দিয়ে একটা পেঁপে পেড়ে নিলাম। আর এই যে উনি এখন এইখানে রেডিমেড মানে যে ব্যাগ পাইছে সেই ব্যাগে করে আমাকে ওটা দিয়ে দিচ্ছে। আমি তো সকাল হলেই মনে হয় যে কি রান্না করব, রান্নার ব্যবস্থাটা আগে করে নিতে হবে, কারণ রান্নার কাজটা যদি আগে শেষ করা যায় মনে হয় সব কাজ আমার একটু কমে যায়। তো এই যে পেঁপেটা নিয়ে এখন বাড়ি চলে আসলাম, আর এই যে কেটেই আমার মনটা খারাপ হয়ে গেল, মানে এইরকম যে পেকে যাবে পেঁপেটা আমি বুঝতে পারিনি, তাহলে কখনই কাটতাম না। আসলে বাইরে থেকে দেখার কোনো অবকাশই ছিল না যে পেঁপেটা পাকতে চলেছে, গায়ে একবারে পুরাপুরি সবুজ ছিল। তো ডাসা পেঁপে কিন্তু এমনিতেই রান্না করে খেতে ভালো লাগে, আমাদের যখন বেশি গাছ ছিল তখন আমরা ডাসা পেঁপে রান্না করে খেতাম, মানে একদম কুমড়ার মতো লাগে, মিষ্টি কুমড়া। ও ঝড়ে গাছগুলো সব পড়ে গেছে, আর পড়ে গিয়েই মরে গেছে, কারণ পেঁপে গাছ অল্প বাতাসেই কিন্তু পড়ে যায় ওগুলো, যদি সেটা ধরা না দেওয়া হয় বা কোনো কিছুর সাথে বেঁধে না রাখা হয়। তো এখন এই যে পেঁপে কাটার পরে খোসাগুলো সব বাইরে ফেলে দিলাম, আর তারপরে এই যে মাটির কলসিটা ভর্তি করে পানি ভরে নেব। তো ভরার আগে কলসিটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি, যদি কোথাও ময়লা মাটি লেগে থাকে তাহলে সেটা যেন সুন্দরভাবে উঠে যায়। আর তারপরে আমি এই যে পানিটা ভরতে দিয়ে চুলা থেকে কিছু ছাই উঠিয়ে নিচ্ছি, যেহেতু কাঠ দিয়ে রান্না করছি কয়দিন, ছাই কিন্তু খুব সুন্দর হচ্ছে। আর এই ছাইগুলো আমি মাজার কাজে ব্যবহৃত করব, তো সেই কারণে মাজার জায়গায় রেখে আসলাম। আর এই যে এদিকে পানির কলসিটাও ভর্তি হয়ে গেছে, এখন এইটা আমি নিয়ে রান্নাঘরে চলে যাচ্ছি, মানে রাখার দরকার ঠিক সেইখানেই রেখে দেব। রান্নার আগে যত রকমের প্রস্তুতি আসে আমি সকাল করে উঠেই কম বেশি সেইগুলো সব আগে গোছানোর চেষ্টা করি। আর এখন আমি রান্নাঘরের ভিতরে কিছু কাঠ ছিল, এইখানে অনেকদিন যাবত একটু কাঠ রাখছিলাম, তো কাঠের ভিতরে যে ছোট ছোট গুঁড়ি ময়লা ছিল সেইগুলো এইখানে অনেকটাই জমে গেছে, কারণ বের করা হয় না, সেজন্য তো ভাবলাম আজকে একটু বের করে কাঠগুলো মানে ছোট গুঁড়ি ময়লাগুলো সব ঝাড়ু দিয়ে বের করে নিয়ে কাঠগুলো আবার ওইখানে সাজিয়ে রাখবো। আসলে আমি যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকার চেষ্টা করি, তবে বাকিটা মানে কতটুকু কি হয়ে ওঠে সেটা জানি না। এখন আমি এই যে ছোট কাঠগুলো আলাদা করে গুছাচ্ছি, আর বড় কাঠগুলো আলাদা করে গুছিয়ে নেব। কারণ ছোট কাঠগুলো দিয়ে আমি প্রথমে চুলাটা ধরিয়ে নেই, কারণ ছোট কাঠ দিয়ে চুলাটা খুব দ্রুত ধরানো যায়, সেই জন্য কাঠগুলো আমি আলাদা আলাদা করে রেখে দিলাম। আর এই যে ছোটোখাটো যে গুঁড়া কাঠ ছিল এইগুলো আমি চুলার ভেতরে দিয়ে দিচ্ছি, কারণ এই চুলাটা আমি ধরাবো, সেজন্য এগুলো পুড়ে যাবে। আর বাকি যে ময়লাগুলো ছিল সেইগুলো সব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি রান্নাঘরের ভিতর থেকে। আর তারপরে এই যে বড় চুলার ভিতরে দিয়ে দিচ্ছি, কারণ এই চুলার ভিতরে যখন রান্না করব তখন ওইগুলো পুড়ে যাবে, আর ছাই হয়ে আমি ওইগুলো উঠিয়ে বাইরে ফেলে দেব। এখন আমি চলে এসেছি ন্যাপানেপি করতে, আর এই কাদাগোলার সাথে একটু গোবরও মিশিয়েছি। গোবর মেশালে ন্যাপাটা খুব সুন্দর হয়, তবে সবসময় আমি গোবরটা দিতে পারি না, কারণ গোবরটা দিলে হাতের গন্ধ খুব মানে সহজে যেতে চায় না, সেই কারণে প্রায় সে আলো মাটিতে নেপি, কিন্তু গোবরটা দিলে কি হয় পানি পড়লে আর সাথে সাথে কাদা হয়ে যায় না। তো এই যে দেখো কিছু কিছু আলু কিন্তু খুব ভালোই বড় হয়েছে, তো এইখান থেকে দুইটা বড় আলু সাইজের নিয়ে নিলাম। এইটা আমি মুরগির মাংস রান্না করব কিছুটা, তো সেই জন্য বড় আলু নিলাম। আর এখন চলে আসছি একটু বেটে নিতে, আর পেঁয়াজ রসুন এইখানে কষিয়ে সুন্দর করে বেটে নিচ্ছি।
চেষ্টা করি প্রতিদিনের মশলা শিলপাটায় বেটে রান্না করার জন্য। আমি মশলা কখনোই বেশি করে বেটে রাখি না। আর এই যে আদাটা বেটে নিলাম, আর এরপরে জিরে মরিচটাও একটু বেটে নিচ্ছি। প্রতিদিনের বাটা মশলা প্রতিদিনেই বেটে খাওয়া ভালো। তো আসলে সময় স্বল্পতার কারণে হয়তো অনেকের হয়ে ওঠে না। তো আমি চেষ্টা করি যত সম্ভব যেটুকু পারে আর কি, তো সেটুকু করে নিতে। এই যে রান্নার আগে পূর্ব প্রস্তুতিগুলো নিয়ে নিলাম, মানে যেগুলো আমার লাগবে কম বেশি, তবে সবগুলো নিতে পারিনি, ইফতারের কিছু আইটেম এখনো বাকি আছে। তো এই যে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম, আর এর ভিতরে আমি বৃষ্টির পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে পিঁপে রান্না করব আর ওই যে মুরগির মাংস রান্না করব। তো এই দুইটাই গরম পানি লাগবে আমার, সেই কারণে পানিটা একটু গরম করে নিলাম। আর আমি ওই থেকে একটু কাপড়ে কেচে নেব, সেই জন্য করে আমি বৃষ্টির পানি দিয়েছি যেন এক কাজে তিনটা কাজ আমি মিটাতে পারি। কিছু ছাড়ের ঠ্যাং ছিল আমাদের ফ্রিজে, তো সেটা বের করে এই যে পেঁপে দিয়ে রান্না হবে। আর সাথে কিছু চিংড়ি মাছও দিয়ে দিলাম, কারণ ঠ্যাং যেহেতু একটু বেশি দিন হয়ে গেছিল, তো ভাবছিলাম আসলে স্বাদ হবে কিনা, তো সেই জন্য চিংড়ি মাছটাও দিয়ে দিলাম কিছুটা। আর এই যে তরকারিটা বসিয়ে দিয়ে এখন কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। আজকে খুব একটা বেশি কাপড় ছিল না, আমার কয়েকটা কাপড় ছিল আর এরার একটা কাঁথা ছিল, তো সেই কারণে ভাবলাম যে অল্প পানিতেই সব মিটে যাবে। পেঁপে যদি রান্না করেন আপনারা তাহলে অবশ্যই গরম পানি দিবেন, আর যদি গরম পানি না দেন তাহলে কখনই কষাবেন না। বলক চলে আসলে তাতেই পেঁপে দিয়ে দেবেন, তাহলে দেখবেন ওই পেঁপেতে কখনোই পদ্মা পড়বে না, একদম মসৃণ লাগবে খেতে, মানে কুমড়া যেরকম লাগে সেরকম। আর পেঁপে কেটে আগে থেকে ধুবেন না, ঠিক রান্নার আগেই ধুয়ে নেবেন। পেঁপে রান্না শেষে এখন আমি মুরগির মাংসটা বসিয়ে দিলাম, যেহেতু মাংস হতে আমার একটু দেরি হবে। আর এইখানে কষানো শেষে আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে যে কতগুলো বাসন ছিল দেখো, এই বাসনগুলো সব এখন মেজে নেব। আমার তো বাসন বরাবর একটু বেশি হয়, তবে এই যে রমজানের দিনে আরও একটু বেশি হচ্ছে, কারণ সেহেরি ইফতার মানে সব তাই মিলিয়ে একটু বেশি আছে। হাতে প্রয়োজন মতো ধুয়ে নেই, কারণ ছাই দিয়ে মাজবো, এই কারণে আমি প্রয়োজন মতো ধুয়ে নেই, খুব বেশি ধুই না। তো যাই হোক ওগুলো মেজে এখনও নেড়ে দিয়ে আসলাম, মানে পানি ঝরানোর জন্য। আর তারপরে যে দেখো মাথার জায়গাটা কত ময়লা পড়েছে, মানে ময়লা বলতে কি আমের মুকুল সব এইগুলো, আর খুব ঝরে যাচ্ছে। বৃষ্টি যেহেতু নেই সেই কারণে সব ঝরে পড়ে যাচ্ছে। আর এই যে এই জায়গাটা বারবার এরকম নোংরা হয়ে যাচ্ছে, তো সেই কারণে এই জায়গাটা সুন্দর করে আমি ঝাড়ু দিয়ে ওই যে পানি ছিল পানিটা দিয়ে এসে ধুয়ে নিলাম। আর তারপরে আবার ড্রাম ভর্তি করে পানি উঠাতে দিলাম। উপর থেকে কাগজটাও দিয়ে দিচ্ছি, ভাবছি যতক্ষণে ভর্তি হবে পানি ততক্ষণে কাগজটা দেওয়া থাক, তাহলে আর মুকুলগুলো ঝরে ওর ভিতরে যাবে না। তো এই যে এখানে এসে মাংসটা হয়ে গেছে, আর এখন ছোলাটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। ছোলাটা যেহেতু মানে সিদ্ধ হতে দেরি হবে, তো সেই ফাঁকে আমি পুকুর থেকে কাপড়গুলো সুন্দর করে ধুয়ে এনে এখন ছাদে এই যে টান টান করে সব রোদে মেলে দিচ্ছি, আর ক্লিপও লাগিয়ে দিচ্ছি যেন খুব তাড়াতাড়ি ওগুলো শুকিয়ে যায়, মানে একটু ঝুলিয়ে দিচ্ছি আর কি। তো যেইখানে রোদ আছে তো সেইখানটায় আমি সব মেলে দিচ্ছি। আর আমি বরাবরই ছাদে আসলে কিন্তু এই কথাটা বলি, মানে আমের মুকুলগুলো দেখো, মানে আমাদের ছাদের চারিপাশ দিয়ে কিন্তু এরকম সব আম গাছ, আর কি সুন্দর দেখা যাচ্ছে এইগুলো। যদি মানে এরকম আম হয় তাহলে আরও সুন্দর দেখা যাবে, তোমাদের সাথে শেয়ার করব সেটা। আর এই যে কিছু বিছানা মানে রোদে দিয়ে গেছিলাম ধুয়ে, তো সেগুলো শুকিয়ে গেছে আর এখন তুলে নিয়ে যাচ্ছি। কালকের কিছু কাপড় ছিল সেগুলো রোদে দিয়েছিলাম, কারণ কালকে সবটা ভালোভাবে শুকায়নি, তো সেইগুলো এখন উঠিয়ে নিয়ে যাচ্ছি। কাপড় কখনো জমিয়ে রাখা হয় না, বিকালে যে কাপড়গুলো হয় বিকালেই দেওয়া হয়, আর প্রতিদিন তো কাঁচাই হয়। তো যাই হোক কাপড়গুলো উঠিয়ে এনে এখন ঘরের ভিতর চলে আসলাম। আর এই যে ঘরের জানালাটা খুলে দিলাম, যেন ঠান্ডা একটা বাতাস ঘরের ভিতরে প্রবাহিত হতে পারে, একটা প্রশান্তি মনের ভিতর যেটা লাগে আর কি, তো সেটাই পেলাম। তো বিছানাটা ঠিক করার পরে এখন ঘরের মেঝেটা আমি যে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার ইরা তো ঘরের জুতো মানে ব্যবহার করে, তো ওই জন্য ওনার জিনিস সব এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে মানে পড়ে আছে। তো সেমাই রান্না করব, সেই কারণে কালকের যে নারকেল কেটেছিলাম তার অর্ধেকটা রয়ে গেছিলো, সেই অর্ধেকটা আজকে কুড়িয়ে নিচ্ছি সেমাইয়ে দেব, কারণ সেমাইয়ের পায়েসে আমার মনে হয় একটু নারকেল না দিলে কখনই সেটা ভালো লাগে না খেতে। এই যে একটু সেমাই আমি এইখানে ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে রেখে দিলাম। আর এখন আমি এই যে বেগুনিটা ভেজে নেব। বেগুনিটা ভেজে নেবার পরে আমি তারপরে ছোলা ভাজার পরে লাস্ট আমি পায়েসটা রান্না করতে বসিয়ে দেব। আর এই যে দেখো বেগুনিগুলো কত সুন্দর ফুলে গেছে আর কি সুন্দর ক্রিস্পি হয়েছে। আমার রান্না করতে বরাবরই ভালো লাগে, আর আমি যেটুকু করে খুব যত্ন সহকারে করার চেষ্টা করি, মানে টিপস ফলো করে আর কি, যেখানে যেটুকু
প্রয়োজন ঠিক সেইভাবে করার জন্য। তো এখানে যে ছোলাগুলো ভেজে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, সাথে একটু জিরে মরিচও দিয়েছি। এখন এইখানে পায়েস রান্নার জন্য পানি বসিয়ে দিলাম, আর তারপরে নারকেল গুঁড়া, এই যে গুঁড়া দুধ, চিনি, তেজপাতা এগুলো সব একে একে দিয়ে দিচ্ছি ভিতরে। গুঁড়া দুধ যেহেতু দিয়েছি তো সেই কারণে উতলাচ্ছে, আর তার জন্য আমি চামচ দিয়ে এইভাবে বারে বারে মানে নেড়ে ছেড়ে নিচ্ছিলাম যেন উতলে পড়ে না যায়। আর তারপরে এই যে সিমাইগুলো দিয়ে দিলাম। গুঁড়া দুধ আর সিমাই যেন মনে হচ্ছে মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে। তো যাই হোক ওটা হয়ে গেছে, আর এখন কিন্তু নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে আমি এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি। বরাবরই ভাতটা আমি আগে রান্না করি, তো আজকে শেষে রান্না করছি। ভাবছি ভাত তো হতে একটু দেরি হবে, আর ততক্ষণে অন্য কাজগুলো খুব সুন্দর করে সেরে নেওয়া যাবে। তো এই যে বরাবরই প্রতিদিনের মতো রান্নার জায়গায় যেখানে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল সেই জিনিসগুলো সব তার জায়গা মতো রেখে দিলাম। আর রেখে দেওয়ার পরে এই যে ভাতে বলক চলে এসছে। তো এখন তো জাল একটু কম দিলেই চলবে, বা এখানে কেউ না থেকে দেখলেও হবে। তো এই যে আমি সেই ফাঁকে একটু গোসল করে আসছিলাম, আর তারপরে যে ভাতগুলো সব এখন হটপটে ভরে নিচ্ছে যেন ভাতগুলো ঠান্ডা না হয়ে যায় যখন সন্ধ্যাবেলা খাবো তখন। আর এইখানে এই যে আজকে হটপটটা একদম ভরেই গেছে ভাতে। তো যাই হোক রান্না করে রেখে দিলাম, আর রেখে দিয়েই কিন্তু এখানে ইফতারের যে জিনিসগুলো ছিল সেইগুলো একটু একটু করে গুছানোর চেষ্টা করছিলাম। আর আমরা শুধু পানি মানে কেন জানি খেতে পারি না, মনে হয় গলায় বেঁধে যায়। তো সেই কারণে একটু ট্যাং দিয়ে এইভাবে গুলিয়ে নিলে আর খুব একটা বেশি সমস্যা হয় না। তো এই যে আমি এইখানে খুব বেশি ইফতারের মানে হাবিজাবি আইটেম করিনি, মানে ভাত যেহেতু খেতে হবে তো সেই কারণে আসলে বেশি কিছু করা হয় না, কারণ বেশি ইফতারের আইটেম করলে তখন আর ভাত খাওয়া যায় না। তো যত আসলে স্বল্প পরিসরে শেষ করা যায় ততই ভালো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।